নমস্কার বন্ধুরা, গল্পে গল্পে গল্প শোনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি সুবর্ণ বসুর লেখা কাশীধামের হেয়ালি সূত্র গল্পটি শোনাব। ঠাকুর দালানে ওঠার সিঁড়িতে দাঁড়িয়ে অনমিত্র দেখল দুটো ছোট ছেলে ভিতর বাড়ি থেকে বেরিয়ে ঠাকুর দালানে উঠল। দুজনকে দেখলেই বোঝা যায় স্নান করে নতুন জামা প্যান্ট পরে এসেছে। এরাই সম্ভবত চিন্টু আর পিন্টু, দুই ভাই। ঠাকুর দালানের মাঝে উঁচু রূপোর সিংহাসন, তাতে দেবী অন্নপূর্ণার বিগ্রহ, তার বাঁ হাতে অন্নপাত্র আর ডান হাতে হাতা। দেবীর ডান দিকে দাঁড়িয়ে আছেন শিব, দুহাত সামনের দিকে বাড়ানো, তাতে একটা থালা। দেবী শিবকে অন্নদান করছেন। দেবীর দুপাশে জয়া ও বিজয়া, তাদের হাতে চামর। এই বাড়িতে অন্নপূর্ণা প্রতিষ্ঠিত আছেন, সারা বছরই পুজো হয়। দুজন ঠাকুরমশাই ঠাকুর দালানেই গোছগাছ করছিলেন, বাড়ির মহিলারা সাহায্য করছেন। ছেলে দুটো ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াতে তিনি ওদের হাতে একটা করে ফুল দিয়ে বললেন, হাত জোর করে বলো, অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে। ছেলেগুলো শুনে শুনে বলতে লাগলো। অন্যমনস্কের মতো চারদিকে নজর বোলাচ্ছে অনমিত্র। কোথাও কি কোনো ইঙ্গিত, কোনো সূত্র পড়ে আছে তার চোখের সামনে, যা সে দেখতে পাচ্ছে কিন্তু খেয়াল করছে না? উফ, কথা নেই বার্তা নেই, কী যে সমস্যা এনে হাজির করেন না ক্রিস্টোফার বিশ্বাস, মানে শিবি। নিজের বাড়িতে বসেও একটু শান্তি পাওয়ার জো থাকে না অনমিত্রর। অশান্তির শুরুর কথা জানতে হলে পিছিয়ে যেতে হবে 24 ঘন্টা। গতকাল সকাল 8টা, অনমিত্রর বাড়ি। সাধারণত সকাল 7টায় ঘুম থেকে ওঠে অনমিত্র, রাত 11টা-12টার মধ্যে শুয়ে পড়ে। কাল একটা বড় কাজ শেষ করেছে, তাই আজ হাত ফাঁকা। সকালে উঠে ব্রেকফাস্ট করার আগে সে বাড়ির গাছগুলোয় জল দিচ্ছিল। এখন মার্চের শেষ দিক, বেলার দিকটায় বেশ রোদের তাত হয়। গাছগুলো ঝিমিয়ে পড়ে। 3তলার ছাদের গাছগুলোকে স্নান করিয়ে সবে দোতলার বারান্দায় নেমেছে। এমন সময় অনমিত্র রাস্তায় দেখতে পেল সিবি স্যারের কালো এসইউভি। ওর বাড়ির সামনে এসে গাড়িটা থামল। তার কয়েক মিনিট পরেই ডোরবেলের আওয়াজ। না চাইলেও মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল অনমিত্রর। সকাল মাত্র 8টা, এই সময় কেউ কারোর বাড়িতে আসে? সিবিকে যাদের মনে নেই তাদের জন্য বলে রাখি, তিনি এটি প্রাইভেট গোয়েন্দা সংস্থার প্রধান। তার অধীনে বেশ কয়েকজন তুখোড় গোয়েন্দা কাজ করেন। তবু নানা ছোট বড় দরকারে অনমিত্রকে না হলে তার চলে না। ডোরবেলের পর যদুদার দরজার খোলার আওয়াজ আর সিঁড়ি দিয়ে একজোড়া ভারী পায়ের আওয়াজ শুনতে শুনতে মুখটা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছিল অনমিত্র। ঘরে ঢুকেই সিবি বলল, গুড মর্নিং। অনমিত্র জোর করে হেসে বলল, মর্নিং স্যার। গুড শব্দটি ওর মুখ দিয়ে বেরোলো না। সিবি বললেন, নাও চলো বেরিয়ে পড়ি। অনমিত্র বুঝতে পারল হয়ে গেল ওর আলস্য। বলল, এই সাত সকালে কোথায় যাবো স্যার? বাড়িতে অনেক কাজ আছে, তাছাড়া ব্রেকফাস্টও হয়নি। সিবি কথাটা ধরলেনই না, বললেন, আরে ব্রেকফাস্ট তো আমারও হয়নি। সকালে উঠে একটু কফি আর কুকিজ খেয়ে চলে এসেছি। আর বাড়ির কাজ বাড়িতেই থাকবে, পরে করবোখন। আমি অপেক্ষা করছি, স্নান সেরে একটু কিছু খেয়ে নাও, তারপর নেমন্তন্নে যাব। আমার এক বন্ধুর বাড়ি কালী পুজো, তাই আজ থেকেই নেমন্তন্ন। অনমিত্রর মনে পড়ল না কাল কী পুজো। অবাক হয়ে তাকিয়ে রইল। তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে শুধু নেমন্তন্ন খেতে সিবি তাকে ডাকতে এসেছেন। তার হতভম্ব ভাব দেখে সিবি বললেন, আরে হাঁ করে তাকিয়ে আছো কি? কাল অন্নপূর্ণা পূজা, সেটাও জানো না? কাল একেবারে নেমন্তন্ন খেতে গেলে কেমন দেখায় না? তাই আজ চলো আলাপ পর্বটা সেরে আসি। অনমিত্র নিরুপায় হয়ে স্নানে যেতে যেতে জানতে চায়, কত দূর স্যার? সিবি বলেন, আরে এই তো কাশীধামে। অবাক হয়ে অনমিত্র বলে, কাশীধাম মানে বেনারস? সিবি বলেন, আরে না, এই তো বাগবাজার। আমার বন্ধু সুব্রত রায়চৌধুরী, ওদের বাড়ির নাম কাশীধাম। সুব্রত আমার সঙ্গে স্কুলে পড়তো। কদিন আগে দেখা হতে ফস করে নেমন্তন্ন করে বসলো। আমি বললাম, আমার এক বন্ধু কাছাকাছি থাকে, তাকে নিয়ে গেলে অসুবিধে নেই তো? সুব্রত বলল, কোনো অসুবিধা নেই, যতজন খুশি নিয়ে আয়, ব্যাস তোমার গেট পাস হয়ে গেল।
গতকাল সকাল ৯টা কাশীধামের পথে স্নান করে ২ পিস টোস্ট চিনি দিয়ে খেয়েই শিবির সঙ্গে বেরিয়ে পড়েছে অনমিত্র। যেতে যেতেই শুনেছে কাশীধামের ইতিবৃত্তান্ত। প্রথমে অনমিত্র জিজ্ঞেস করেছিল, এরকম নাম কেন? শিবি গাড়ি চালাতে বলেছিলেন, ওরা আসলে বেনারসের লোক। ৫ পুরুষ আগে, মানে সুব্রতর ঠাকুরদা ঈশ্বর কাশীনাথ রায়চৌধুরী পাকাপাকি কলকাতায় চলে আসেন এবং গঙ্গার ধার দেখে বাড়ি করেন। তিনি বাড়ি পুরো করিয়ে যেতে পারেননি, তার ছেলে বাড়ি সম্পূর্ণ করান। তারপর বাবার নামে নাম রাখেন কাশীধাম। ওদের পরিবারে একটা মিস্ট্রি আছে বলে ফেলেই মনে মনে জিভ কাটেন শিবি। অনুমিত্র বলে, আবার মিস্ট্রি? ছেড়ে দিন স্যার, আমার নেমন্তন্ন দরকার নেই, আমি বাড়ি যাব। শিবি বলেন, আরে মিস্ট্রি কোথায়? বলছি মিষ্টির কথা। তুমি শুনছো মিস্ট্রি? কান গেছে। বলছি ওদের বাড়ির ঐতিহ্য হলো পুজোয় ভিয়েন বসিয়ে মিষ্টি তৈরি করার। দোকানের কোনো মিষ্টি নয়। সন্দেহজনক সেই মিষ্টির প্রসঙ্গের পর থেকে অনমিত্রের মেজাজ আরও তেতো হয়ে গেছে। বিডন স্ট্রিট থেকে বাগবাজারের দূরত্ব বেশি নয়। সকাল ৯:৩০ নাগাদ শিবির গাড়ি এসে থামল কাশীধামের গেটে। গতকাল সকাল ১০টায় কাশীধামের বৈঠকখানা। হরিহর রায়চৌধুরী বললেন, আপনি যে ঠাকুর দালান পেরিয়ে এলেন, সেখানে আমাদের মা অন্নপূর্ণা প্রতিষ্ঠিত। ওই বিগ্রহ কিন্তু বেশি পুরানো নয়। আমার ঠাকুরদা ঈশ্বর শশীভূষণ রায়চৌধুরী, মানে ঈশ্বর কাশীনাথ রায়চৌধুরীর ছেলে, খাগড়া থেকে এই অষ্টধাতুর বিগ্রহ করিয়ে এনেছিলেন। শিবির বন্ধু সুব্রত রায়চৌধুরীদের বৈঠকখানায় বসানো হয়েছে অনমিত্রদের। সামনের সোফায় শিবির বন্ধু সুব্রত এবং তার বাবা হরিহর রায়চৌধুরী। অনমিত্র হরিহরবাবুর কথা শুনছে, আর শিবি ঘুরে ঘুরে দেয়ালে টাঙানো তৈলচিত্র, কাচের মোমদানি, পোর্সেলিনের পুতুল দেখছেন। প্রতিটা জিনিস যত্ন করে রাখা, এক ফোঁটা ধুলো নেই কোথাও। হরিহরবাবু বলে চললেন, সেবার আমার বাবা তখন খুব ছোট, কলকাতায় খুব চোরের উপদ্রব হয়েছিল। তখন আমার ঠাকুরদা শশীভূষণ গোপন দেওয়াল আলমারি তৈরি করিয়ে বাড়ির মূল্যবান জিনিসপত্র লুকিয়ে ফেলেন। সেটা আবার কম্বিনেশন লকে খোলে। ৬টা ডিজিট। ঠাকুরদার বয়স ৬০ পেরোতেই তাকে বিস্মৃতি রোগে ধরে। সতর্ক মানুষ ছিলেন, ৬টা ডিজিটের সংখ্যাটা নিজের ডায়েরিতে লিখে রাখলেন, কাউকে দেখালেন না, শুধু সকলকে জানালেন যে লেখা আছে। কেউ আবার মাথা ঘামালো না। কিন্তু ঠাকুরদা চলে যাওয়ার পর ডায়েরি খুলে বাবা হতবাক। ৬টা সংখ্যার বদলে লেখা আছে একটা ৮ লাইনের ছড়া। আমার বাবা সে ছড়ার অর্থ উদ্ধার করতে পারেননি, আমিও পারিনি। বংশের মূল্যবান জিনিসটা কী তাও জানি না, জানতে পারবো কি না তাও জানি না। দীর্ঘশ্বাস ফেলে থামলেন হরিহরবাবু। অনমিত্র আর চোখে চেয়ে দেখল শিবি তখন ঘরের অন্দরসজ্জায় মগ্ন, আর কিছু যেন তিনি শুনতেই পাচ্ছেন না। হরিহরবাবু বললেন, আপনার নাম শুনেছি। আমাদের ক্রিস্টোফার বলল তোমাকে নাকি চেনে, তাই ওকে অনুরোধ করেছিলাম যদি তোমাকে একবার নিয়ে আসে। পুজোর ২ দিন একটু প্রসাদ খাবে, পুজো দেখবে, আর কি। আর সঙ্গে যদি একবার ঠাকুরদাদার ছড়াটা দেখো, এই যা। তোমাকে তুমি বলে ফেললাম। অনমিত্র বলল, না না, তুমিটাই ঠিক আছে। একবার ছড়াটা দেখি, আর দেওয়াল আলমারিটাও দেখব। শিবির ওপর বিরক্ত হলেও ধাঁধার ব্যাপারে অনমিত্রর কৌতূহল প্রবল। সে মনে মনে উত্তেজনা বোধ করল। হরিহর বললেন, চলো তাহলে, আমাদের দোতলায় উঠতে হবে। গতকাল সকাল 11টা, শশীভূষণের শয়নকক্ষ। ঘরে ঢুকেই প্রথমে চোখ টানে দেয়ালে টাঙানো শশীভূষণের তৈলচিত্র। সেদিকে আঙুল দেখিয়ে হরিহরবাবু বললেন, উনিই আমার ঠাকুরদা, ঈশ্বর শশীভূষণ রায়চৌধুরী। আঁকাটা খুব সুন্দর, বেশ পাকা হাতের কাজ। অনমিত্র মুগ্ধতা প্রকাশ করল। তারপর সারা ঘরের সর্বত্র চোখ বুলিয়ে নিল। ঘরের ৪ দেয়ালে ৪টি শ্বেত পাথরের ফলক বসানো, যেমন মন্দিরের দেয়ালে বা মেঝে থাকে কারোর স্মৃতি বা তার দান স্মরণীয় করে রাখতে, তেমনই। প্রতিটি ফলকে একটি করে ইংরেজি উদ্ধৃতি লেখা। এভাবে ঘরের দেয়ালে পাথর বসিয়ে কেউ মহাপুরুষদের উদ্ধৃতি সংরক্ষণ করে রেখেছেন। আগে কখনো কারো বাড়িতে দেখেনি অনমিত্র। কিন্তু কোনো দেয়ালে একটুও দেয়াল আলমারি তার চোখে পড়ল না। অনমিত্রর মনের কথা যেন ধরতে পারলেন হরিহরবাবু। হাসি মুখে বললেন, ওটাই দেয়াল আলমারি।